নিয়ে উঠে গেল। তারপর থেকে আমি কারো কাছে কোনোদিন বসিনি। আমি দেখছি ক্লাসের শেষের দিকে কোনো বেঞ্চ ফাঁকা নেই, আমি সেই বেঞ্চে বসতাম। কিন্তু আজ কলেজে ঢোকার সাথে কোনো আওয়াজ পেলাম না, কেউ আমাকে কোনো কিছু বললো না। ক্লাসে ঢোকায় কেউ আমাকে কোনো কিছু বলছে না, সবাই শুধু শুধু মাঝে মাঝে আমাদেরকে আর চোখে দেখছে। 1 বছর হয়ে গেছে কলেজে, শুরু প্রথম দিকে কয়েকজন ছাড়া কারোর সাথে কথা বলিনি, কারোর সাথে কথা বলার প্রয়োজনও পড়েনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথাও দাঁড়ানোর সময় ছিল না। কলেজে এখন সবার টপিক আমাকে নিয়ে, আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারছে না। এক কলেজে ঢুকেছি, শুধু দেখছি সেদিন রিক্সা থেকে মেয়েটি পড়ে যাচ্ছিল, সেই মেয়েটিকে আমাকে ডাকছে আর আমার দিকে আসতেছে। আমি ভাবছি আজও যে আমাকে কোনো কিছু নিয়ে ঝাড়ি মারবে, কিন্তু আমি তো কিছু করিনি, তাই দাঁড়ালাম। আজ দেখি কি বলে, কিন্তু যা ভাবছিলাম তা না। মেয়েটি এসে বলল, সরি। কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? বলে হাত বাড়িয়ে দিল। আমি বললাম, দেখেন আমি একজন খ্যাতমার্কা ছেলে, হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর আর স্মার্ট, আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। জানেন তো আমার এই হাত ড্রেনের ময়লা থেকে অপরিষ্কার, তাই আমার হাতের সাথে আপনার হাতে ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে, হয়তো বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করে ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বললাম তো আমি কিছু মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই। তাই? কেন? দেখেন আমি একটা বাড়িতে কাজ করি, সেখান থেকে কলেজে ফাঁকে এসে লেখাপড়া করি। আমি এমনিতে কাজের চাপে পড়ার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারি না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়ার সময় কমিয়ে ফেলতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করবেন বলে চলে আসলাম। এতক্ষণ অনেকে আমাদের দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকে বেঞ্চায় বসে পড়লাম। মেয়েটি দেখি আমার পিছে পিছে আমার বেঞ্চটা এসে বসলো। আমি ওর সাথে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবেই ক্লাস করে বাসায় চলে এলাম। এরপর থেকে মেয়েটি প্রতিদিন আমার সাথে কথা বলতে চাইতো। আমি ওর ডাকে সাড়া দিই না, কিন্তু প্রতিদিনই একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খ্যাত বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি বা পড়ালেখার প্রতি টান দেখে আমাকে এই সময় কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছি। স্যারের সাথে দেখা করায় একটু দেরি হয়ে গেছে। আমি একটা রুমের মধ্যে আসতেই শুনতে পেলাম একজন বলছে, দেখিস আমি ওই ছেলেকে নাকের জলে চোখের জলে করব, ওকে এমন ছ্যাঁকা দিব যে সারা জীবন ভুলতে পারবি না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজে গেটে আসলাম মাত্র, দেখি একটা বাচ্চা মেয়ে একটি কাগজ দিয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। বাচ্চাটি বলল, এক আপু আপনাকে এটা দিতে বললো। আমি কাগজটি নিতেই দেখি একটা মেয়ে সিএসিতে উঠে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটি খুললাম, সেখানে লেখা ছিল, ভাইয়া কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলেও অ্যাকসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে, যাতে আপনি পরবর্তীতে খারাপ রেজাল্ট করেন। মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্যই আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটি বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিন তাই হলো, আমার সাথে যে মেয়েটি বেঞ্চে বসতো সে মেয়েটি এসে সরাসরি আমার হাত ধরে কলেজে এক পাশে টান দিয়ে নিয়ে চলে গেল। মেয়েটির নাম ছিল বিনতি। এক পাশে নিয়ে গিয়ে বিনতি বলল, শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। সে তো জানি। জানি মানে? কিছু বলবেন বলেই তো এখানে টান দিয়ে নিয়ে আসছেন। ভালোই তো বোঝো, তো কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখন হয়নি। দেখো আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটা কথা বলছি। তো বলেন কি বলতে চান। আমি তোমাকে পছন্দ করি। ও ও মানে? কিছু না। আপনি আমাকে পছন্দ করেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না, তবে এখন থেকে বাসবে। জি না, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসেন বলতেছেন, কিন্তু আপনার মনে অন্য কিছু আছে, আপনার চোখ সেটা বলে দিচ্ছে। দেখো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করব। দেখেন আমি কোনো মায়ার জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না প্লিজ। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। দেখেন আমি গরিব ঘরের ছেলে, অন্যের বাসায় কাজ করে খাই, আমি কখনো আপনার সাথে চলতে পারবো না। তুমি শুধু একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাই? ঠিক আছে, চলেন আমরা আজকে বিয়েটা করে ফেলি, তারপর আমি যেখানে থাকি সেখানে দুজনে থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নেই, আমরা অন্যের বাসায় কাজ করব। কি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার হাওয়া বেরিয়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিকল্পনাও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো,
আমি এতক্ষণ আপনার সাথে নাটক করছিলাম। আমি রাজি হলে এই নাটকটা আর কিছু করতেন, তারপর আমাকে ধোকা দিয়ে আমাকে কাঁদাইতে আপনি আবার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়ের জন্য ছেলেরা নষ্ট হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলের সাহস কীভাবে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আর কিছু অকথ্য ভাষা গালি দিয়ে আর কয়েকটা মেয়ে আমার গাল লাল করে দিয়ে চলে যায়। আমি চুপ করে তাকিয়ে দেখি, শুধু কিছুই করতে পারি না। সেদিন আর ক্লাস করলাম না, মন খারাপ করে সোজা বাড়িতে চলে এলাম। আজ আমার বোনটির কথা খুব মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে আদর করে দিত। আজও এখানে, তাই ওর আদরটা পাওয়া হলো না। এরপর থেকে কলেজে আর তেমন যেতাম না। এভাবে কেটে গেলো অনেকগুলো দিন। আমার ইন্টার পরীক্ষা চলে এলো। আমি পরীক্ষা দিলাম, অনেক ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কিছু কথা বললাম। তিনি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরও খারাপ হয়ে গেল। মনের কথা খুব মনে পড়ছে। তার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। আমি ওর ইচ্ছা পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগতেছে, কারণ কারো বাসায় কাজ করে মেডিকেলে পড়াটা অসম্ভব। তাছাড়া মেডিকেলে পড়তে অনেক টাকা প্রয়োজন। সেই রাতে বোনকে খুব মিস করতেছিলাম, তাই বোনের জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালো আছিস। তোকে খুব মিস করছি রে। আজ খুব তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন খাওয়া হয়নি, আমার মাথায় হাত বুলিয়ে দিসনি। আমি প্রতিদিন সবসময় তোর কথাই ভাবি। জানিস, আমি মাঝে মাঝে তোকে স্বপ্ন দেখি, তুই আমার কাছেই আসিস। তুই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দিস, ঘুমার সময় মাথার চুলে হাত বুলিয়ে দিস। আমার কষ্ট হলে তুই আমাকে জোরে ধরে কাঁদছিস, আমার কপালে চুমেকে দিচ্ছিস। আমার খুব ইচ্ছা করছে এখন ছুটে যায় তোর কাছে। তোকে ছাড়া যে আমার কিছু ভালো লাগছে না রে। কেমন করে ভালো লাগবে বল? তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। তুই আমার মা, বাবা, ভাই, বোন সব। তুই ছাড়া তো কখনো আমাকে কেউ আদর করেনি, তাই মাঝে মাঝে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। জানি তুই আমার কথা সবসময় মনে করিস, মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনো কান্না করবি না, জানিস তো তোর কান্না আমি সহ্য করতে পারি না। না হলে কিন্তু আমি এখনই কান্না করে দেব। দেখ, তুই অনেক বড় হয়ে গেছিস, এবার তুই ক্লাস 9-এ। জানিস, আমার না মেডিকেল পড়া হবে না। আমি তোর স্বপ্নটা পূরণ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস রে বোন, আমি ডাক্তার হতে পারবো না, কিন্তু তুই তো পারিস। তুই ডাক্তার হবি। আমি তোকে ডাক্তার হিসেবে দেখতে চাই রে বোন। আমি বুক ফুলিয়ে বলতে চাই, আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা। তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করে, তুই একদম ভুল পথে পা দিবি না। নিজের খেয়াল রাখিস। তোর কিছু হলে আমি খুব কষ্ট পাই রে বোন। সর্বটা ভালো থাকিস তুই। ইতি, তোর হতভাগা দাদা ভাই। কিছুদিনের মধ্যে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। এবার রেজাল্ট ভালো হয়েছে। আমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, আর সেখানে ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সবাই অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটিতে আসে। আমি আগের মতোই করে ভার্সিটিতে যাই। আন্টি অনেক আগে থেকেই আমাকে প্রতি মাসে বেতনে টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা যাতে টাকা খরচ করে না ফেলে, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু 5 মাস পর থেকে তিনি আমাকে বেতন টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন, তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়ে আছে, এখনই তোমাকে দিয়ে দিই, নাহলে একবার যদি খরচা করে ফেলি তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একেবারে 5 মাসের বেতনের টাকা দিয়েছিলেন আন্টি। তখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাই। আমার পিছিয়ে বড় হচ্ছে, তার জন্য তো কিছু করা দরকার। তাই ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিতে যেতাম, আর বাসার কাজ মনোযোগ দিয়ে করতাম। এভাবে আমার দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেন। আন্টি উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ওখানে ওনাদের ছেলে মেয়ে দুজনেই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে ওখানে নাকি সেটেলড হয়েছেন। আমি তাদেরকে কখনো দেখিনি। আর ওরা আমি আসার পর একেবারে দেশে আসেনি। তাই আন্টিকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওরা কয়েকদিনের মধ্যে চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বলেছিলেন, আর দিয়ে গেলেন কিছু এক্সট্রা টাকা। তিনি বললেন, আসলে অনেকদিন তো থাকবো না, দরকার পড়লে কার কাছে চাইবি, তাই এই টাকাটা রেখে দে। আসলেই আঙ্কেল আন্টি অনেক ভালো ছিল। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি মনটা খারাপ হয়ে গেল। চোখের পানিতে ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখ দিয়ে পানি ছলছল করছে। উনি বললেন, আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস, হয়তো তারও আগে চলে আসতে পারি। ভালোভাবে থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। তার কিছুদিন পরেই আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি ওনার ছেলে মেয়ে এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারতেন না। প্রথম এমন করতো না। যখন তা আনতে বললো আমি কাজের ছেলে হয়েও এ বাসে লেখাপড়ি করি, তখন শুরু হয়ে গেল নির্যাতন।
তারা আমাকে কোনো সময় ফাঁকা রাখতো না, সবসময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একজন আঙ্কেল কোথা থেকে যেন আসে, এসে আমাকে গাড়ি ধুতে বলে। তখন আমি ঘর বলছিলাম, আমি গাড়ি ধুয়ে দিতে একটু দেরি হয়েছিল, তা আঙ্কেল এসে আমাকে ঠাস করে একটা চড় মারেন। তোকে একটা কাজ করতে বলেছি আর তুই কথা শুনতে পাস না? তখন কিছু না বলে আমি গাড়ি ধুয়ে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন আমার ঘর পুরো মোছা হয়নি, আর তাতে আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথেই আমার বাম গালে একটা ঠাস করে থাপ্পড় দিলেন। তোকে বললাম ঘর ভালো করে পুষতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক করে করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রাখছে কে জানে। আমি তখন আর কিছু বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার পর আর কাজ নেই, তাই ফ্রেশে একটু পড়তে বসলাম। কিছুর মধ্যে আঙ্কেল ও আন্টির শোরগোল শুনতে পেলাম, কি যেন হারিয়ে গেছে। আমি ওইদিকে কান না দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবাই আমার রূপে হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টি গলার চেন চুরি করেছি, কিন্তু আমি তো জানি না চুরি করিনি। তবুও তারা আমায় জোরাজুরি করতে শুরু করলো। আমাকে চেনটি ফেরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষে তারা আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। দুই এক জায়গায় খুঁজে আমার ব্যাগে খুঁজতে লাগলো। আমি তো জানি হাজার খুঁজলেও আমার রুম থেকে চেন বের হবে না, কারণ আমি তো চুরি করিনি। কিন্তু সব কিছু ভুল প্রমাণ করে ব্যাগ থেকে সোনার চেনটি বের হলো। আমি বুঝতে পারলাম না এটা এখানে কীভাবে আসলো। ওরা চেনটা পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো আর বলল, তুই আজকে এখান থেকে চলে যাবি, কোনো চোরের ঠাঁই আমাদের বাড়িতে হবে না। আমি ওনাদের হাত পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, যাই না চেনটি আমার এখানে কীভাবে আসলো, প্লিজ আমাকে বের করে দিবেন না। কিন্তু ওনারা আমার কোনো কথা শুনলেন না। আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনোরকম গুজে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো। এক নিমেষে আমি আমার পথের ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছু আসতেছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমার ব্যাগ দুটি কাঁধে একটি ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়াই। কিছুতেই ভেবে পাচ্ছি না এখন কি করব। দোকানের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। ঠিক সেই মুহূর্তে ভার্সির এক ফ্রেন্ড শাওন নামের, সে এসে দাঁড়ায়। এসে জিজ্ঞেস করে, কি রে এখানে এই ব্যাগটা নিয়ে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি? না রে, কোথাও যাব না। আজ আঙ্কেল আন্টির বাসা থেকে বের করে দিয়েছে। এত রাতে কোথাও যাব, তাই ভাবছি এখানেই থাকবো। কি কিন্তু তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোনো চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করেছিস? সে আবার তুই জানিস কিভাবে চুরি করতে হয়? ফাইজলামি করিস আমার লোকে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখতো। সেজন্যই তো কিছুদিন ভার্সিটি যেতে পারিনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম, তখন আর সহ্য করতে পারিনি। তাই চুরি মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো আর ওনারা চান তুই ভালো করে লেখাপড়া কর, তাহলে হঠাৎ তোদের এমন কী হলো যে এখন তোকে সহ্য করতে পারছি না? আসলে এনারা হলেন আঙ্কেল আন্টির ছোটো ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনে লন্ডনে গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? তোর হাতে দেখি ব্যাগ দেখতে পাচ্ছি। আরে আমি তো সপ্তাহখানেকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলাম। আচ্ছা তুই তাহলে যা, মোরা দেরি হয়ে যাচ্ছে তোর। চা মানে কোথায় যাব? কেন তুই না বলি তোর আন্টির বাড়ি যাবি? বাহ বাহ, খুব একটা ভালো কথা বললি তো তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখেও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাব ছুটি কাটাতে? খুব ভালো কথা তো। তো কি করবি তুই? তুই কি আমার সাথে এ ফুটোতে রাত পার করবি নাকি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু? তোর এই অবস্থায় আর তুই আমাকে একবারও ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো। ফালতু ছেলে কোথাকার। আসলে আমি তোকে আমার জন্য ঝামেলা ফেলতে চাইনি। কোথাও আবার যদি আমার জন্য নতুন ঝামেলায় পড়িস। শালা, তুই ভাবলি কি করে যে তোকে আমি আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোনো বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধুর মানেই বুঝিস না। আচ্ছা বলতো তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও তোকে আমি আরও কতটা বেশি ভালোবাসি সেটা বোঝার ক্ষমতা তোর নেই। এখন কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আসলে আমার ভাগ্যটাই এমন, আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার অন্য এক জায়গায় গিয়ে আদর ভালোবাসা পাই। ব্যাগগুলো নিয়ে ওর সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো সে হচ্ছে আমার ভার্সিটি লাইফে একমাত্র বন্ধু। আমি সাধারণ পোশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, কিন্তু শাওন কেমন জানি আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের সন্তান হয়েও আমার মতো একটা সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব করেছে। আমি যেমন ওর সাথে ছাড়া কারোর সাথে মিশতাম না, তেমনি সে আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাই আমি তাকে আরও কিছু কথা বলেছিলাম।
আমি যে এক বছর কাজ করে পড়াশোনা করি সে এটাও জানতো। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা বাসায় পৌঁছালাম। এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতেই আন্টি মানে শাওনের মা জিজ্ঞেস করলো, কি রে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটি কি? মা, ও অনেক বড় সমস্যা আছে, তাই ওকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। তা কে ও? ওরই নাম দীপ। মা, তোমাকে তো ওর সম্পর্কে বলেছিলাম, আর বলেছিলাম না আমার এক বন্ধু আছে যে অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে লেখাপড়া করে, এই সেই বন্ধু। আজ ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছে, তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কেন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল। ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা, আর তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, খেতে যেতে হবে। তারপর আমরা ফ্রেশ খাওয়া করলাম। তারপর রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এর মধ্যে ওকে আবার একটি চাকরির ব্যবস্থা করে দিতে বললাম। ও বলে আমার রুম থেকে চলে গেল। ওর রুমে আমি আবার একটা নতুন রুম পেলাম। নতুন রুমে একটা নতুন বাসা, যেখানে একজন আমাকে খুব ভালোবাসে। বাকিরা কেমন হবে জানি না। পিচ্চির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছি আমি জানি, কিন্তু আমার বোন কেমন আছে সেটা জানতে খুব ইচ্ছা করছে। কেন জানি মনে হচ্ছে আমি যেমন পিচ্চিটাকে ভেবে কষ্ট পাচ্ছি, সে ওদিকে আমার যেমন কষ্ট পাচ্ছে। আজকে অনেক ইচ্ছা করছে ওকে একবার আমার বুকে জড়িয়ে ধরি, তাই ওকে একটা চিঠি রাখলাম। প্রিয় বোন, কেমন আছিস রে? জানিস আমি একদম ভালো নেই। আজকে অনেক কষ্ট পেয়েছি রে। জানিস আজকে কী হয়েছে? আমি যে বাসাটায় এতদিন থাকতাম সেখান থেকে আজকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়ে দেয়নি, আমার উপর চাপিয়ে দিয়েছে চুরি মিথ্যা অপবাদ। কিন্তু তুই বিশ্বাস কর, আমি চুরি করিনি। এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র পাত্র। কে যেন ওদের একটা সোনার চেন আমার ব্যাগে রেখেছিল। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ থেকে সোনার চেনটি বের হলো। এটা আমার ব্যাগে কীভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেনটি বের হলো তখন ওরা আমাকে মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটা মোটা বেতে লাঠি নিয়ে আসলো। তারপর সে লাঠি দিয়ে আমাকে বেধরে মারলো। কিছু দেখছিল না, আমার পুরো শরীরে আঘাত করছিল। মনে হচ্ছিল এই বুঝি আমার আটটাটা বের হয়ে যাবে। তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধু দেখা পায়, ও আমাকে বাসায় নিয়ে যায়। বন্ধু বাসায় গিয়ে টি শার্টটা খুললাম, দেখতে পেলাম সরাসরি রক্তের দাগ। আবার দেখে কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতে পারিনি। বাইরে আমার বন্ধু দাঁড়িয়ে ছিল। ফ্রেশে খাওয়া দাওয়া করে চলে শুয়ে পড়লাম। তখন ভালো করে শুতেও পারছিলাম না। জানিস পুরো শরীরটা ভীষণ ব্যথা করছে। আজকে ঘুমাতে গিয়েও কান্না করেছে। এখন তোর কথা খুব মনে পড়ছে রে বোন। তুই যদি থাকতি তাহলে তোকে অন্তত জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। জানিস বাড়িতে যখন কেউ আমাকে মারতো তখন তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে। তখন তোর স্পর্শ পেয়ে আমার সব কষ্ট চলে যেত। তোর আদরমাকে স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়কে একেবারে শান্ত করে দিত। যাক সে কথা শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে পড়ালেখা করবি। তোকে যে ডাক্তার হতেই হবে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে বোন। আমি তোর কাছে আর কিছু চাইবো না। আর কিছু লেখার ইচ্ছা করছে না রে বোন। সরাসরি ব্যথা করছে। ভালো থাকিস তুই, নিজের যত্ন নিস। আমার সুইট বোনটি নিজে খেয়াল রাখিস। এটি তোর দাদা দীপ। জানি আমার বোন আমার প্রতি মনে করে খুব ভালোবাসে আমায়, আর আমি তো ওকে আমার কথা ভুলতেই দিই না। চিঠি পাঠিয়ে ঠিক মনে করে দিই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্ছিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে অনেক অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ের বেগে লাইফটা পাল্টে গেল। শুধু ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। পরদিন শুক্রবার থাকায় ভার্সিটি যাইনি। আজ জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। বিকেলবেলা মনের জন্য লেখা চিঠিটা পোস্ট করে দিলাম। এরপর আর কিছু পেনকিলার ওষুধ কিনে আনলাম। তারপরের দিন ঘুম থেকে উঠে শাওন আর আমি দুজনে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজন আড্ডা দিচ্ছি। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদের এক বান্ধবী বলে উঠলো, আমার ওদের মতো ভালোবাসক ছিল না, তাই এখানেও এসেছি। অনেকদিন থেকে আমাকে এই খ্যাত কথাটা শুনতে হয়। শাওন কথা শোনা মাত্রই মেয়েটার দিকে কটমট করে তাকালো, মেয়েটিকে কাছে ডাকলো আর বললো, দেখ ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর মানুষটাও তেমনি। ও তোদের মতো বড় লোক না যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আর এখন কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে একটা ঠাস করে থাপ্পড় মারি। আচ্ছা ও তো আমাদেরই বন্ধু। আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করিস। একটা কথা জানিস, চাইলেই সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততা আর নিষ্ঠা নিয়েই চলতে পারে না। যা এর মাঝে আছে, আজকের পর থেকে যেন একে আর খ্যাত বলে না শুনি। যদি কেউ বলে তাহলে সেদিন বুঝবি আমি কতটা খারাপ হতে পারি। আর ভবিষ্যতে আমার আর কথা বলতে আসবি না। শাওনের খ্যাত বলতেই শাওনের এমন রিয়াকশন দেখে আমি অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলেছিলাম, কিন্তু ও আমাকে চুপ করতে বলে। মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিল, আমাকেও আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত টেনে একটি মার্কেটে নিয়ে গেল। আমার জন্য 2টা শার্ট 2টা প্যান্ট কিনলো। আমি বাধা দেওয়ার সত্ত্বেও আমার কোনো কথা শুনলো না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের এই বিশাল বড় বাসায় ওরা মাত্র 4 জন থাকে। শাওন, ওর বাবা, ওর মা, আরও ছোটো বোন। তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এখানে থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা শাওন আমাকে রেডি হতে বললো।
আমিও ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে নিলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে মানে শাওনের বাবাকে বলল আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। তার বাবা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল। কাল উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকে আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখানে অফিসে। যেদিন অফিসে কাজ বেশি থাকে সেই সকালে অফিসে যেতাম। আজ যতটুকু সময় থাকি অফিসে খুব মনোযোগ হয়ে কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনে খুশি। ওরা আমাকে ওনাদের সন্তানের মতো দেখে। যেহেতু অফিসে যাই সেদিনের পর থেকে আমার পোশাক আশাকে আরেকটা পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু পোশাকে পরিবর্তন হলেও আচরণে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি কখনোই আমার পিচ্চিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি ভার্সিটিতে কারোর সাথে তেমন কথা বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একাই গিয়েছিলাম সেদিন। তখন ক্লাস শেষ করে একটু বাইরে বেরোচ্ছিলাম। গেট থেকে বের হতেই একটা ধাক্কা খাই। দেখি আমার সাথে ধাক্কা খেয়ে একটি মেয়ে পড়ে গেছে। মেয়ে হাত বেরিয়ে মেয়েটি হাত ধরলাম। মেয়েটি বাঁকা হয়ে এক হাত পিছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আছে। মেয়েটি আমার চোখের দিকে চেয়ে আছে, আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। ইস, কি রোমান্টিক মোমেন্ট! কিন্তু এই রোমান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্ন হতে বেশি করে সময় লাগলো না। মেয়েটি সোজা হয়ে আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন, আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি, আপনি তো নিজে ধাক্কা দিলেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরও কত বাহানা মিথ্যা কথা বের হবে। যে সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কীভাবে মেয়েটা স্পর্শ পাওয়া যায়। আর কিছু বছর আগে মেয়েটিকে ধাক্কা খেতে হয়, তারপর ছেলেটি বলে সরি, দেখতে পাইনি। আরও কত কি বলবে, সব বাহানা দল। এই যে দেখেন, আপনি কিন্তু অনেক বেশি বকতেছেন। আপনি যেটা বলতেছেন সেটা সিনেমার ডায়লগ। আমি মোটেও আপনাকে ধাক্কা দিইনি, উল্টো আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। তাই সরি বলা আপনার দরকার। আমরা ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনি ভিতরে আসছিলেন, তখন ভুলটা তো আপনি করেছেন। আপনি দোষ করবেন, আবার থাপ্পড় আপনি মারবেন, আবার ঝাড়ুও মারবেন। এটা কোন দেশের আইন বলেন তো, যে অপরাধী শাস্তিও পায় না বা শাস্তিও দেয় না? এই দেখো, একদম বাজে ব্যবহার করবেন আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন, আর সেটা আপনার মতো মেয়েকেই বানায়। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোস্ত লাগি নাকি ইয়ার যে আপনি আমাকে তুমি করে বলছেন? এমনকি আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। অপরিচিত কারোর সাথে কথা বলতে যে আপনি বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন? শুধু বাজে ব্যবহার করতে? দেখেন, আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এখানে পড়তে আসছি। আপনার সাথে কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমাদের কথা দেখছিল, সবাই কিছুটা অবাক, কারণ আমি কখনোই কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটিকে কথা বলেই আমি সেখান থেকে চলে আসলাম। ভার্সিটি থেকে শুধু অফিসে এলাম। অফিসে এসে আঙ্কেল আমাকে বললো কাল অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কাল যেন সকালে অফিসে তাড়াতাড়ি যাই। আমার আর ভার্সিটি যাওয়া হবে না, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হলো শাওন ভার্সিটি যাবে, আর গ্রাজুয়েশনে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারো হাতে মার খেতে হয়েছে। তাও সে যে কী করবে সেটা আল্লাহ জানে। এমনিতে ভার্সিটিতে ওর খুব প্রভাব, নিশ্চয় মেয়েকে ছেড়ে দেবে না। পরের দিন ভার্সিটিতে যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গিয়েছে। আর এদিকে আমি টেনশনে আছি, জানতে পেরে আবার খারাপ কিছু যেন না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনও আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা। ওকে কেমন জানি উস্কো খুস্কো লাগছিল, তাই ওকে জিজ্ঞাসা করলাম, কিরে সারাদিন কোথায় ছিলি, বাড়িতে আসিস না কেন? ও কোনো কথা বললো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কিরে কী হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা আমার কাছে চলে আসলো, এসে সোজা আমার গালে একটা কষা থাপ্পড় দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তবু কোনো কথা বললো না। আমি আর ওকে কিছু বললাম না। আমি না খেয়ে আমার রুমে চলে আসলাম। এদিকে আন্টি আমাদের দুজনকে খেতে রাখছেন। একবার আমার কাছে আসছেন, তো আরেকবার শাওনের কাছে আসছেন। দুজনে উত্তর খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি আবার আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বাবা তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন? সেও তো খাচ্ছে না, আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোমার আঙ্কেল আর দিয়া খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বল বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে গতকালের ঘটনা খুলে বললাম। আর আমি যে শাওনকে কথাটা বলিনি সে তো রাগ করে আছে। আমি বাসায় আসার পর থেকে আমার সম্পর্কে যে জানে না এমন কোনো বিষয় নেই। আন্টি বললেন, দেখ বাবা, দুজনেই রাগ করে থাকলে তো হবে না, একজনকে রাগ ভাঙাতে হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকাচ্ছিস, তাই তুই যা ওকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। আন্টি খাবার টেবিলে ওখানে চলে গেল, আর আমি গেলাম সামনের রুমে। আমি ওর রুমে ঢুকতে দেখি ও দরজার দিকে মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ও উল্টো দিকে ঘুরলো। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, উঠ ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিল অপেক্ষা করছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে, তুই আমার বন্ধু না, তুই বেঈমান। তুই আজকে বের হয়ে যাবি আমার বাড়ি থেকে, শালা আমাকে কথা গোপন করে। ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখে শাওন বলে উঠলো, কই যাস? কেন? তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে।
আর এক পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দিব। আমি কোমরে হাত দিয়ে ওদিকে তাকালাম, বললাম কোনটা করব বল? তুই যেতে বলেছিস, আবার তুই বলছিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি। এ তো দুই দিকে বিপদ, আমার পা ভাঙলে তো তোরই খরচ বাড়বে। সে আমি বুঝে নেব। আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথাটা বলিস নাই কেন? বলার কোনো দরকার ছিল না, কারণ আমি নিজেই মেয়েটাকে অনেক কথা শুনে দিয়েছিলাম। তবু আমাকে তোর বলা উচিত ছিল। বাবা, সরি সরি সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়া কেমন জানি রাগান্বিত দৃষ্টিতে আমাদেরকে চেয়ে আছে, মনে হচ্ছে আমাকে আস্ত গেলে খাবে। আমি কাউকে কিছু বলিনি দেখে আঙ্কেল দিলেন আবার এক ঝাড়ি, কারণ আন্টি সবাইকে বলে দিয়েছে কথাটা। আর এদিকে দিয়া রাগে ফুসতেছে, কেন সেটা বুঝলাম না। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেলাম। পরের দিন দিয়া আমার সাথে ভার্সিটি যাওয়ার জন্য বায়না ধরলো। আগে কখনো যেতে চাইনি, তাই আমরাও না বললাম না। ওকে আমাদের সাথে নিয়ে ভার্সিটি গেলাম। গিয়ে দিয়ার প্রথম কথা, সেদিনের মেয়েটা কই? আমি এদিকে খুঁজে বললাম আজ আসেনি মনে হয়। কিন্তু তুমি ওকে কেন খুঁজছো? কেন খুঁজছি তোমাকে সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখাই দাও। প্রথম প্রথম দিয়ে আমাকে আপনি করে বলতো, এখন কিছুদিন ধরে তুমি করে বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যে বলছো, ও এখানেই কোথাও আছে। তুমি বলছো না, আজ দেখবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এ তো দেখি আরেক ঝামেলা। আমি মনে করেছিলাম ও আমাদের সাথে আমাদের ভার্সিটি ঘুরতে আসছে, এখন থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সেটা আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল, সেটার না। আমার সাথে কেন ধাক্কা লেগেছে সেটার জন্য শাস্তি দিতে আসছে। তখন শাওন বলল, আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটি আসছিস সেটা আগে বললেই পারতি, আমি তো জানতাম ও আজকে আসবে না। আমি বললাম কেন? আর তুই কি করেছিস যে ওর সাথে আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটাই শুধু প্লেয়ার সেন্স, তোর জায়গাও আর ও জায়গায় আমি। আচ্ছা ভালো করে বুঝাই বলতো আসলে কি করেছিস তুই? তখন শাওন বলল, আমি ভার্সিটিতে আসতেই সুমন তোর সাথে আগের দিন কে হয়েছিল সব বললো। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম, এই মেয়েটিকে দেখে ওর দিকে হাঁটা শুরু করলাম, সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। মেয়েটি পড়তে বললো না, আমি সরি বলে চলে গেলাম। আবার যখন ক্লাস করে বের হই দেখি মেয়েটি আসছে, আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি দিলাম এক ঠাস করে। বললাম এই শরীরটা কি তোর বাপের সম্পত্তি যে বারবার এসে ধাক্কা খাবি? না বড়লোক বাপের একমাত্র ছেলে দেখে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস? ভুলো যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে পাঁচিলের উপরে ফেলে দিব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটার আগে আর লজ্জায় সাথে সাথে ওখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণের পর সুমনদের সাথে আড্ডা দিতে রাতে বাড়িতে গেলাম। ওর লজ্জা কাটাতে অন্তত একটা দিন তো লাগবেই নাকি? তুই এটা কাজ করলি? আমি তো ওকে অনেক কথা শোনাইছি, তারপর তুই কেন এমনটা করতে গেলি? তোর পাশ থেকে দিয়া বলে উঠলো, মেয়েটার জন্য খুব দরদ উঠতে হচ্ছে দেখছি। তুই ঠিক করেছিস ভাইয়া, চলো আজ ঘুরতে যাব। আমরা সেদিন আর ক্লাস করলাম না, একশো সবাই ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এরপর আর কেউ কখনো একা একা ভার্সিটি যায়নি, না আমি না শাওন। এবার দিন চলতে লাগলো। আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার পিচ্ছিটা মেডিকেল চান্স পেয়ে গেছে। আমি এখনও পুরোদমে চাকরি করছি। শাওনদের নিজের কোম্পানিতে আমরা দুজন চাকরি করি। এখন অনেক টাকা বেতন আমার, তবুও একটা কষ্টে আছি, সেটা হলো আমার পিচ্ছি। 9 বছর হয়ে গেলো আমি পিচ্ছিকে দেখি না, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখি আর ওকে নিয়ে অনুভূতিগুলো লিখে রাখি। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছু দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবু ওকে কিছু দিতে পারছি না, এতে মনটা আরও বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম আর অফিসে বোনের জন্য মুখ ভার করে বাসায় আসতাম। এভাবে আরও 1 বছর কেটে গেল। আবার এদিকে দিয়ার বিয়ের কথা চালাচ্ছে ওর বাবা মা, কিন্তু দিয়া কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতে এখন বিয়ে করবে না, সে আরও করতে চায়। এসব বলে বারবার বিয়ে ভাঙতে থাকে। এদিকে দেখা যাচ্ছে দিয়া একটু বেশি আমার কাছাকাছি থাকছে, আবার অনেক কেয়ার নিচ্ছে। আবার শুক্রবার করে 3 জন মিলে বিকেলবার ঘুরতে যেতাম, অনেকদিন যাওয়া হয় না। এক শুক্রবারে শাওন ব্যবসার কাজে বাইরে গেছে। দিয়া বলল, চলো আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম। তখন ও যেটা আমাকে বললো তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দেখো, তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ, না আমার আচরণ খারাপ? দেখো সেটা না, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো এবারে রাজকন্যা আর আমি তোমাদের বাসার একজন আশ্রিতা মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সারা জীবন তোমার কথা শুনে চলবো, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। দিয়া, তুমি এটা কি বলছো? যে পরিবার সারা জীবন আমাকে সুখ দিয়ে এসেছে তাদের সাথে এমন করবো? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই তাহলে আমি শাওনের সামনে কখনো মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। প্লিজ তুমি কি করবা করো, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ দিয়া সারো, সবাই দেখছে তো, তুমি শুধু একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার কখনো হবে না, তুমি আমার চেয়ে আরও ভালো একজন ছেলে পাবে। আমি তো ভালো ছেলে চাই না, আমি তোমাকে চাই।
ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দাও, আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলে দুজন বাসায় চলে আসলাম। এর মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিসে যে কাজ করি ও বাসায় ফিরে আসি। এটা আমাদের প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ে ভেঙে চলেছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে ওর জন্য, ও সবাইকে না বলে দিয়েছে। একদিন ওই সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতেই দিয়া আমাকে ছাড়ে রাখলো। আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমি আর পারছি না। এইভাবে বিয়ের কোণে সেজে অন্যের সামনে বসে দেখা দিতে গেলে আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তবুও আমাকে অন্যের সামনে পুতুলের মতো সেজে বসে থাকতে হয়। এটা আমার আর মোটেই ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময় আমি একটা কথা বলিনি, শুধু ওর কথা শুনলাম। শীতের কাজেও আমার শব্দ পেলাম। আমি দ্রুত রিয়াকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমাদেরকে কেমন জয় করে টাকালো। খাওয়া দাওয়া করে আমি শুয়ে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখের জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধর করে উঠে ডায়েরি লুকালাম। ও আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, তোর সাথে আমার কত কিছু কথা আছে, তার আগে বল তোর আমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলার আছে। তা বল, কি বলবি? আমার মনে হয় আর তোদের এখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেহেতু চট্টগ্রাম গেলি, সেদিন দিয়ে আমাকে প্রপোজ করে আর আমাকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু ও কিছু যে বুঝতেছে না। বারবার বলতেছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি এখন ওকে বুঝিয়ে যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? আমি ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলে ও কিছুতে আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরবর্তীতে চট্টগ্রামে চলে যা, ওখানকার কাজটা তুই করে নিয়ে আয়, এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রামে যাওয়ার জন্য। কাল সকালে যাব। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কাজ শেষ করতে এক সপ্তাহ লেগে গেল। এই এক সপ্তাহ পর বাড়ি ফিরে এলাম। বাড়িতে আসার পর শাওন আমাকে বলল, আমরা পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি নাকি থাকবি? 1 মাসের মতো সময় বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়া অনেক জোর করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়াও যাবে না বললো, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন বাড়িতে আমি একা, কিছু ভালো লাগছে না। আমি ড্রয়ার খুলে ডায়েরিটা বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরিগুলো কেমন যেন উলটপালট হয়েছে। আমি আমার সব ডায়েরিগুলো বের করলাম, সবগুলো পাতা খুলে দেখতে লাগলাম। দেখলাম আমার প্রথম দিকে ডায়েরির কতগুলো পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলিটা আমার ডায়েরি পরে কেঁদে দিয়েছে। এখানে আমি একা অফিস করছি, বাইরে খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজেও রান্না করি। এভাবে কেটে গেলো 21 দিন। সেদিন রাতে আমার স্কুলের বন্ধুটা আমাকে ফোন করে বললো কাল নাকি পিচির বিয়ে। এই যে সুপারভাইজার মামা, আমি সামনে বাস স্টপে নামবো, আমাকে নামাই দিয়েন। আমার পাশের সিটে বসা মেয়েটির কথায় আমার ঘুর কাটলো। চোখ দুটো লেগে গেছিলো, হয়তো ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণের মধ্যে সে জায়গায় চলে এলাম। মেয়েটিও নামবে, বাস দাঁড়ালো। মেয়েটি আমাকে উঠতে বললো, কারণ সে নামবে। আমি উঠে দাঁড়ালাম। ঘুরিতে দেখি তখন রাত 11টা বাজে। মেয়েটি ওর ব্যাগ নিয়ে নেমে গেল। আমি ওর পেছন পেছন নেমে গেলাম। আমি ওই মেয়েকে বাই বলে একটু দূরে চলে গেলাম। আর কোনো কথা বললাম না। মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর কিছুক্ষণ পরে একটা বাইক চলে এলো। মেয়েটি ওই বাইকে উঠে চলে গেল। আমি এখনও একা দাঁড়িয়ে আছি। আমি আমার ব্যাগটি কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা বাড়ি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ধীরে হাঁটছে। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে, যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখছি। এই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেতেও পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবু কেন জানি কিছুতে পা সামনে করতে যাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটি গাড়ি, তার মানে পাত্র এসেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সে একতলা বাড়ি 2তলা করা হয়েছে, আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাইরে বিয়ের আসর সাজানো হয়েছে। একপাশে পাত্র বসার জন্য স্টেজ সাজানো হয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, বিয়ের আর বেশি দেরি নেই। সেই আমার পিচিকে নিয়ে আসা হলো। বিয়ের সাজে পিচিকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচি ছোটো থেকে অনেক সুন্দর ছিল, এখন বড় হয়ে একটা পরি হয়েছে। ওকে এখানে বসানো হলো। মাটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন শিখাকে? এই শিখাই হচ্ছে আমার পিচ্ছি। ও কোনো উত্তর দিল না, মাথা তুলেও দেখলো না। আমি ভাবলাম তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল। আমি আবারও ডাক দিলাম, এবার নাম ধরে রেখে বলেছিলাম, ওই পিচ্ছি কিরে আমাকে ছেড়ে বিয়ে করছিস? আমার কথার কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নেই। মাথা তুলে যখন আমাকে দেখলো, তখন ঘুমটা ফেলে বিয়ের আসর থেকে আমার কাছে দৌড়ে আসলো। সোজা আমার বুকে দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। মুহূর্তে সমস্ত বিয়েবাড়ির চুপ। অনেকের চোখে তখন পানি। কে যেন দৌড়ে বাড়ির ভিতরে খবর দিল আমি ফিরে আসছি। মুহূর্তে বাড়ির সবাই বাইরে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল। আমার পাগলিটা এখন আমার কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমি বললাম, হে পাগলি, হয়েছে এবার তো স্যার। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে তুললো, একটু পরে ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কিল ঘুষি। আমি বললাম, মারছিস কেন? লাগছে তো। পিচ্ছিটি বলল, লাগু, অনেক কাঁদাইছিস আমাকে, আজ না হয় তার জন্য একটু শাস্তি পাইলি।
আমি ওকে বিয়েতে বসতে বললাম, ও গিয়ে বসলো। এতক্ষণ পিচ্ছি ছাড়া আর কাউকে খেয়াল করিনি। এবার ডানে ভাবে দেখলাম আমার পরিবারের সবাই পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি। বাবুটা অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট্ট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ারে বসলাম। তখন নুরি এসে আমার পাশে বসলো, এসে বলল, তুমি আমাকে আগেই বললে না কেন যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি, তবে বলেছিলাম না কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছি, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচ্ছি তোমার বোনের ননদ, তখন। নুরি বলল, তার মানে তুমি বগুড়া থাকতেই আমাকে চিনতে পেরেছো, তবুও কথা বলোনি? কাজটা মোটেও ঠিক করনি। কেন? জানতে পারলে আমাকে আসতে দিতে না নাকি? আমি কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। ও বলল, সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছ। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিছু করনি, তাহলে সেদিন তুমি চলে যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো। দেখো আমি কি করি। পাশ থেকে ভাই বলল, আমাকে ক্ষমা করো ভাই, আমার জন্য সব কিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথে নুরির বিয়ে দেবো। কথা বলতে একটা আটার অবস্থা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা। তাকে দেখি নুরির জায়গায় আর শিখার জায়গায়। তাহলে এটাকে কি আমাকে জোরে ধরে আছে? ওর মাথাটা তুলতে দেখি দিয়া। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কীভাবে? তোমরা ঘুরতে গেছো? দিয়া বলল, আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়ার মোবাইল থেকে আমাকে পিকচার দেখতে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরি পড়েছি আর সারা রাস্তা কান্না করতে করতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোনকে বিয়েতে রাজি করিয়েছি, ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি ওকে দেখালাম আর বললাম বিয়েতে রাজি হলে এই ছেলেকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গেছিল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোনো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে না। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বললেই হলো, ও আমাকে বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছ, কিন্তু আমি যে ওকে এত দিন থেকে ওর কাছে থেকে ওর অপেক্ষায় সময় কাটিয়ে ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনের আরও অনেক কথা ঝগড়া চলছে। দুজনে নিজেকে সাফাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্ছি। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চোখলাম শাওনের কাছে। ও সুন্দর করে পাথর সেজে বসে আছে। সে কোনো কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জুড়ে ধরলাম। ওকে বললাম, এসব প্ল্যান কবে করলি? ও বলল, আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে থাকিস। সেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে, সেদিন তোর ডায়েরিটা পড়ি আমি জানি আমার কাছে একটি হীরা আছে, সেটা তুই। আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সে অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরাই চলছে না রে, আমার 2টা হীরাই চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখে থাকবো, তাই তো তোর পিচ্ছিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবার জড়িয়ে ধরলাম। ওদের বিয়ে সম্পন্ন হলো। শাওন এতদিন একটা বাসা ভাড়া করেছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসাটা ছেড়ে দিল। আমার পিচ্ছি চলে গেল শ্বশুরবাড়ি। কী ভাবছেন আমি এখন কোথায়? আমার পিচ্ছি আমাকে এখন 5 মিনিটের দূরত্ব রাখে না, সবসময় ভয় পায়। এই বুঝে ওকে ছেড়ে চলে যাচ্ছি, তাই আমাকেও আবার ওর সাথে শাওনদের বাসায় যেতে হলো। ওখানে আবার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতে থাকে। মাঝে মাঝে আমার এখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে। 1 বছর পর পিছে ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশাটা পূরণ করেছে, তাই আমার কাছে গিফট হিসেবে সে তার ভাবি চায়, মানে বিয়ে দিতে চায়। ওদিকে সেদিনের পর থেকে দিয়া বিয়ের জন্য কোনো পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরির পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না। অবশেষে বিয়েটা করলাম। ভাবছেন কাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথে আমার বিয়ে হলো। কার সুবিধার দিক বিবেচনা করে আমি আমার পিচ্ছির সিদ্ধান্তে দিয়াকে বেছে নিই। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই অবশেষে দিয়াকে ভাবি হিসেবে রায় দিল। এখন আমাদের ভাই বোনদের দুজনে একটা শ্বশুরবাড়ি। আমি বোনকে ও দিয়াকে বলেছি এখন আমি আর শ্বশুরবাড়ি থাকবো না। তাই শাওন আর আমি মিলে একটা 2তলা ফ্ল্যাট নিয়েছি। যেদিন 1তলায় থাকি তো সবাই 1তলায়, যেদিন 2তলায় থাকি তো সবাই 2তলায়। এভাবে অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হয়েছে একটা ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশেই থাকে, তাই মাঝে মাঝেই আসে। ইদানিং আমার পিচ্ছির চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি, তাই আমার অফিসের পর বাড়িতে আসা বন্ধ। কারণ আমার ছুটির পর ওর চেম্বারে বিনা বেতনে কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিয়েছে এই পিচ্ছি। আমার পিচ্ছি শ্বশুর শাশুড়ি প্রতিদিন আসে আমাদের এখানে। আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে কোনো টেনশন নেই। আমাদের বাসা আর শাওনদের বাসা মাঝে শুধু একটা বাসার পার্থক্য, তাই যখন তখন চলে আসতে পারেন। এভাবে দিন কাটে আমাদের। আর গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী গল্প আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।